শানদী স্টিয়ারিংয়ে বসলেন। মিসেস চ্যাটার্জি তার পাশে, পেছনে মিসেস গুপ্তার সঙ্গে অর্ক। গাড়িতে উঠেই মিসেস গুপ্তা বললেন, শানদী, তুমি ঠিক আছো? মিসেস সোমের দিকে হাত নেড়ে শানদী গাড়ি চালু করলেন। আমি আর যাই করি না কেন, বিলাসের মতো একটা কাণ্ড করব না। বিলাস যে মেয়ের সঙ্গে অ্যাটাচড তার এলেম আছে। মিসেস চ্যাটার্জি ঠোঁট বাঁকালেন। সুরুচি বলল, সে নাকি স্ট্রিট গার্ল। শানদী মাথা নাড়লেন। ওই তো মুশকিল, এই পুরুষ জাতটার কোনো রুচির বালাই নেই। দেখে দেখে ঘেন্না ধরে গেল ভাই। লেক টাউন থেকে বেরিয়ে গাড়িটা যখন যশোর রোডে উঠে বাঁদিকে বাঁক নিয়েছে, হঠাৎ মিসেস গুপ্তা বললেন, অর্ক, তুমি বিলাসের প্রেমিকাকে দেখেছ? খুব সুন্দরী নাকি? আচমকা প্রশ্নে অর্ক কি বলবে তা বুঝতে না পেরে শেষ পর্যন্ত মাথা নাড়ল। না, আমি কাউকে দেখিনি। সঙ্গে সঙ্গে ওর হাত জড়িয়ে ধরলেন মিসেস গুপ্তা। না, তুমি মিথ্যে কথা বলছো। অ্যাক্সিডেন্টের সময় বিলাসের সঙ্গে তুমি ছিলে। বিলাস নিশ্চয়ই সেই মেয়েটার কাছ থেকে ড্রাঙ্ক হয়ে ফিরছিল। অর্ক বলল, আপনি বিশ্বাস করুন, আমি মাঝ রাস্তায় গাড়িতে উঠেছি। গাড়ি চালাতে চালাতে শানদী বললেন, এটা বিশ্বাসযোগ্য পয়েন্ট নয়। এই যে আমি গাড়ি চালাচ্ছি, এখন কেউ আমাকে হাত দেখালে আমি তাকে গাড়িতে তুলে নেব, অসম্ভব। ওর গাড়ি রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল, তখন আলাপ। অর্ক বুঝিয়ে বলার চেষ্টা করল। মিসেস গুপ্তা ওর হাতে মৃদু চপেটাঘাত করলেন। কিন্তু সুরুচি বলেছে, তোমার সঙ্গে বিলাসের নাকি একটা গোপন আঘাত আছে। অর্ক বলল, না। ওর খুব ক্লান্তি লাগছিল। সে চেষ্টা করল মিসেস গুপ্তার হাত থেকে নিজের হাত সরিয়ে নিতে, কিন্তু ভদ্রমহিলা যেন সাঁড়াশির মতো তাকে ধরে রেখেছেন। হঠাৎ মিসেস চ্যাটার্জির সামনের সিট থেকে ঝুঁকে পড়লেন। উহু, এটা ঠিক হচ্ছে না। আমরা যা করব তা একসঙ্গেই করব। কন্ট্রাক্টটা ভুলে গেলে চলবে না। এবার মিসেস গুপ্তা যেন লজ্জা পেয়েই হাত ছেড়ে দিলেন। অর্ক ব্যাপারটা বুঝতে পারল না, তবে ওর মনে হচ্ছিল এই তিনজন মহিলার মধ্যে কোনো গোলমালের ব্যাপার আছে। এই সময় শানদী হঠাৎ চিৎকার করে উঠলেন, আমার পার্স! মিসেস চ্যাটার্জি উদ্বিগ্ন হয়ে বললেন, তুমি আনোনি? গাড়িটাকে একপাশে দাঁড় করিয়ে শানদী বললেন, একদম ভুলে গিয়েছি, ওটা সুরুচির বাড়িতে পড়ে আছে। কি হবে এখন? কি আর হবে, মিসেস গুপ্তা বললেন, বাড়ি ফিরে ওকে ফোন করে দিও। মাথা নাড়লেন শানদী। পার্সে 10,000 টাকা আছে। কোনো কারণে যদি ওটা পাওয়া না যায় তাহলে বিপদে পড়ব। কাল সকালেই টাকাটা দরকার। বলতে বলতে গাড়ি ফেরালেন উনি। অর্ক ভাবল এবার তাকে নামিয়ে দিতে বলবে, কিন্তু গাড়ি তখন খুব জোরে চলছে। বড় জোর মিনিট 5-এর মধ্যেই ফিরে আসবে। সে পেছনের সিটে গা এলিয়ে দিতেই মিসেস গুপ্তার ফিসফিসানি শুনতে পেল, তুমি কাল বিকালে আমাকে ফোন করবে, খুব দরকার আছে। এই ধরো 3টে নাগাদ। ভেরি গুড বয়। অর্ক কোনো উত্তর দিল না। ওর মনে হচ্ছিল এরা যেন ঠিক সুস্থ নন। বিলাস সোমের বাড়ির সামনে গাড়িটা ফিরে এলো। শানদী দরজা খুলতে খুলতে বললেন, সুরুচি আবার আমায় ভুল না বোঝে। মিসেস চ্যাটার্জি বললেন, হ্যাঁ, ভাবতে পারে তুমি ওকে অবিশ্বাস করছো। অর্ক বলল, আপনারা বসুন, আমি নিয়ে আসছি। শানদী বললেন, সেই ভালো, আমরা দুজনেই চলো যাই। গেট খুলে ভেতরে ঢুকতেই অর্ক বুঝল শানদী অতগুলো টাকার জন্য তাকে বিশ্বাস করতে পারলেন না। প্যাসেজ দিয়ে হাঁটতে হাঁটতে শানদী বললেন, তুমি কি ব্যায়াম করো? অর্ক ঘাড় নাড়ল, না। বাহ, তা সত্ত্বেও এত সুন্দর ফিগার তোমার। শানদীর গলায় প্রশংসা শুরু হতেই আবার দপ করে নিভে গেল। সঙ্গে সঙ্গে ভূষো কালির মতো অন্ধকার নামল চারধারে। শানদী বিব্রত হয়ে বললেন, যা, লোডশেডিং, কি হবে? অর্ক বুঝতে পারল শানদী অন্ধকারে হাঁটতে পারছেন না। ভদ্রমহিলা বোধহয় চোখে খুব কম দেখেন। অবশ্য ততক্ষণে ওরা বারান্দার কাছে চলে এসেছিল। সে হাত বাড়িয়ে বলল, আমাকে ধরে উঠুন।
ও থ্যাঙ্কস অর্ক। প্রায় তাকে জড়িয়ে ধরে সানুদি উপরে উঠে এলেন। তারপর আন্দাজে দরজার পাশে হাত বুলিয়ে কলিং বেলের বোতামে চাপ দিয়ে বললেন, ও এখন তো ওটা বাজবেও না। তারপর খুব মৃদু আওয়াজ করলেন দরজার গায়ে। ও পাশে সাড়া না পাওয়া যাওয়াতে শব্দটা এবার জোরে করলেন, কিন্তু তাতেও কোনো ফল হলো না। এ কি বাবা, আমরা বেরিয়ে যাওয়া মাত্র এরা ঘুমিয়ে পড়ল নাকি? অর্ক নিজেও 2-3 বার দরজায় শব্দ করল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। সানুদি বললেন, কি করা যায় বলো তো? অর্ক বারান্দা থেকে নেমে এলো। এবার সে পাশের ঘরটা দেখতে পেল। ওই দরজা দিয়ে নবীন তাকে ঢুকিয়েছিল। এগিয়ে গিয়ে সামান্য ঠেলতেই বোঝা গেল পাল্লা দুটো ভেজানো ছিল। সে সানুদিকে বলল, আপনি এখানে অপেক্ষা করুন, আমি এই দরজা দিয়ে ভেতরে যাচ্ছি। সানুদি বোধহয় আপত্তি করছিলেন, কিন্তু তার জন্য অপেক্ষা করল না অর্ক। ছোট্ট গলি দিয়ে সে পেছনের বারান্দায় চলে এলো। সমস্ত বাড়িতে এখন ঘুটঘুটে অন্ধকার। বন্ধ দরজায় আঘাত করতেই নবীনের গলা পাওয়া গেল। কে কে ওখানে? আমি অর্ক, একটু আগে এসেছিলাম, দরজা খোলো। নবীন খুব অবাক হয়ে দরজা খুলতেই অর্ক দেখল ওর হাতে একটা মোমবাতি জ্বলছে। অর্ক বলল, বাইরের দরজায় অনেকক্ষণ ধাক্কা দিয়েছি, শুনতে পাওনি? না তো, ওখানে বেল না বাজালে এদিক থেকে শোনা যায় না। সানুদি একটা পার্স ফেলে গেছেন, ওটা দাও। নবীন ওকে আলো দেখিয়ে 3-4টে ঘর পার করে যেখানটায় নিয়ে এলো সেখানেই ওরা বসেছিল। প্রথমে দেখতে পায়নি অর্ক, তারপর সোফার ওপরে পার্সটাকে খুঁজে পেল সে। বেশ ভারী, ভেতরে টাকা গজগজ করছে। সে জিজ্ঞাসা করল, তোমার মেম সাহেব কোথায়? ওপরে। একবার ডাকো, বলে যাই। আপনি যান না, ওপরে উঠে ডান হাতের ঘর, ওদিকে দরজা খোলা রয়েছে, আমি বন্ধ করে আসি। নবীন ওপরে উঠতে চাইল না। অর্ক ওর হাত থেকে মোমবাতি নিয়ে জিজ্ঞাসা করল, কুকুরটা? ওই পাশে বাঁধা আছে, কোনো ভয় নেই। মোমবাতির আলোয় সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো অর্ক। সমস্ত বাড়িটা নিস্তব্ধ। ডান দিকের ঘরের দরজায় আসতেই কিছু একটা কানে এলো। খুব মৃদু একটা কান্নার আওয়াজ, একটানা কিন্তু চাপা। অর্ক ঘরের ভেতরে 2 পা এগিয়েই চমকে উঠল। একটা বিশাল বিছানার মাঝখানে মিসেস সোম উপুর হয়ে পড়ে আছেন। কান্নার দমকে তার পিঠ উঠছে নামছে। সমস্ত শরীরে 1 ইঞ্চি সুতোও নেই। এই অন্ধকার চিরে মোমবাতির আলো তার নগ্ন দেহে পড়েছে। তাতে তাকে অন্য গ্রহের মানুষ বলে মনে হচ্ছিল। কাঁদতে কাঁদতে মহিলা এমন অন্ধ হয়ে গিয়েছেন যে কিছুই তার খেয়াল নেই। এমনকি এই যে মোমবাতি নিয়ে সে ঘরে ঢুকেছে তাও টের পাচ্ছেন না। লজ্জার নয়, অর্কর খুব অস্বস্তি হচ্ছিল। সে বুঝতে পারছিল এই মুহূর্তে সুরুচি সোমকে ডাকা অন্যায় হবে। পা টিপে টিপে বেরিয়ে এলেও কান্নার সুরটা যেন কানেই লেগে রইল। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে সে নিচে নেমে আসতেই চমকে উঠল। অন্ধকারে ভূতের মতো নবীন সিঁড়ির মুখে দাঁড়িয়ে। একটু বিস্মিত গলায় নবীন প্রশ্ন করল, এত তাড়াতাড়ি নেমে এলেন? অর্ক খুব অবাক হয়ে লোকটার দিকে তাকালো। এই আবছা অন্ধকারে নবীনের মুখ ভালো করে বোঝা না গেলেও সে অনুমান করতে পারছে ও খুশি হয়নি। সে বিরক্ত গলায় প্রশ্ন করল, আমার খুব দেরি হবে ভেবেছিলে নাকি? মুখ নামালো নবীন। তারপর অপরাধীর গলায় বলল, যা দেখেছেন তা কাউকে বলবেন না বাবু, ওই মেম সাহেবদেরও বলবেন না। এবার অর্ক বুঝতে পারল লোকটা সব জানে। জেনে শুনেই তাকে ওপরে পাঠিয়েছিল। সে জিজ্ঞাসা করল, তোমার মেম সাহেব কি রোজ এরকম করে? মাথা নাড়ল নবীন। বাবু হাসপাতাল থেকে ফেরার পরেই সারা রাত কাঁদে, মেম সাহেবকে ঘরে একা ঢুকতে দেন না বাবু, এসব কথা কাউকে বলবেন না যেন। হঠাৎ অর্কর মনে হলো তার মাথা খারাপ হয়ে যাবে। চারধারের মানুষগুলো কি অদ্ভুত, সেজে গুজে থাকলেও তাদের ভেতরের চেহারাটাকে একদম বোঝা যায় না। বাইরে যে 3 জন অপেক্ষা করছে তাদেরও হয়তো এরকম চেহারা আছে।
এসব বুঝতে গেলে কোনো কুল পাওয়া যাবে না। সে অসহিষ্ণু গলায় বলে উঠল, দরজাটা খুলে দাও, আমি বেরিয়ে যাব। তিনটে শরীর উদ্দাম নেচে যাচ্ছে। তাদের লম্বা লম্বা চুল কিন্তু সরু লিকলিকে লেজের মতো ঝাপটা মারছে সামনে। মক্ষ বুড়ির মতো চুপসে যাওয়া বুক, ডাইনিদের মতো মুখ আর বিশাল বড় বড় নখ নিয়ে নাচতে নাচতে ঘিরে ধরেছে তাকে। স্পষ্ট সে শুনতে পাচ্ছে ওরা হাসছে, যেন হাসির সুরে বলছে, পেয়েছি পেয়েছি। কোথাও একটা বাজনা বাজছে খুব দ্রুত। হিল হিলে সাপের মতো তিনজনের হাত কাঁপতে কাঁপতে নিচে নেমে এলো। ক্রমশ গলা লক্ষ্য করে সেদিকে এগিয়ে এলো। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল অর্ক। দম বন্ধ হয়ে আসছে তার। নিঃশ্বাস নেবার জন্য পৃথিবীতে আর যেন কোনো বাতাস নেই। সে ধড়মড় করে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু শরীর 1 ইঞ্চিও উঠাতে পারল না। বুকের ভেতর যেন একটা ভারী কিছু চেপে বসেছে এবং অর্ক সেটাকে কিছুতেই নাড়াতে পারছে না। প্রচণ্ড চেষ্টার পরে সে কোনো রকমে উঠে বসল। তখন সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছে, নিঃশ্বাস ভারী। অন্ধকারে চারপাশে তাকিয়ে বুঝতে সময় লাগলো যে এখন মেঝেই শুয়ে আছে সে। ওপাশে মা আর খাটের ওপরে বাবা। সামান্য নাক ডাকার শব্দ হচ্ছে খাট থেকে। অন্য সময় এই শব্দটাই ঘুম আসতে চায় না, কিন্তু এখন খুব আরাম লাগলো, যেন একটা পরিচিত অবলম্বন স্থির হবার জন্যে। দুহাতে মুখ মুছল অর্ক, আর তখনই মাধবীলতার গলা ভেসে এলো, কি হয়েছে? অর্ক কথা বলার চেষ্টা করেও পারল না। এখনো তার শরীর কাঁপছে। মাধবীলতা আবার জিজ্ঞাসা করল, উঠে বসলি কেন? স্বপ্ন দেখেছিলি? অর্ক মুখ ফেরালো, তারপর কোনো রকমে বলতে পারল, মা। মাধবীলতা অবাক হলো। এই গলা স্বাভাবিক নয়। আবছা অন্ধকারেও ছেলেটাকে অন্যরকম দেখাচ্ছে। সে দ্রুত ব্যবধান কমিয়ে ছেলের পাশে এসে বসে জিজ্ঞাসা করল, কি রে, কি হয়েছে? বলে ওর কাঁধে হাত রাখল সে। অর্কর উত্তেজনা ততক্ষণে কমে এসেছে। সে ঘাড় নাড়ল, কিছু না। কিছু না তো অমন করছিলি কেন? স্বপ্ন দেখছিলি? হ্যাঁ। মাধবীলতা হেসে ফেলল। এত বড় ছেলেটা একদম শিশুর মতো ভঙ্গি করছে। একটু ঠাট্টার গলায় জিজ্ঞাসা করল, কি স্বপ্ন? ভূত প্রেতের? ততক্ষণে অর্ক চেতনা ফিরে পেয়েছে, কিন্তু সেই দমবন্ধ হওয়া অনুভূতিটাকে সে তখনও টের পাচ্ছিল। স্বপ্নটার কথা মাকে বলা যায় না, কিন্তু এই যে মা তার কাঁধে হাত রেখেছে, এত আন্তরিকভাবে কথা বলছে, এটাকেও হারাতে চাইছিল না সে। ওর মনে হলো অসুখের সময় ছাড়া সুস্থ অবস্থায় মা অনেকদিন তার কাছে এমনভাবে আসেনি। সে মায়ের পাশে বালিশটাকে নিয়ে শুয়ে পড়ল, বলল, তুমি আমার পাশে শো। মাধবীলতা এবার সত্যি বিস্মিত হলো। কেন? আমার খুব ইচ্ছে করছে। অর্ক একটা হাত মায়ের কোলে রাখল। মাধবীলতার মুখে এক মুহূর্ত কোনো কথা এলো না। হঠাৎ অর্ক এত ছেলে মানুষের মতো হয়ে গেল কি করে সে বুঝতে পারছিল না। বুকের মধ্যে যে আবেগটা একটু আগে শুকিয়ে যাচ্ছিল, সেটা এখন যেন প্রাণ ফিরে পেল। অর্ক আবার ডাকল, শোনা। মাধবীলতা ছেলের মাথায় হাত রেখে বলল, শুতে পারি যদি তুই একটা প্রতিজ্ঞা করিস। কি প্রতিজ্ঞা? চিত হয়ে শোয়া অর্ক একটুও নড়ল না। তুই কখনো ওই সব খারাপ কথা বলবি না, ওগুলো শুনলেই আমার বমি পায়। অর্ক সিটিয়ে গেল। মায়ের মুখ থেকে এরকম কথা সে এই মুহূর্তে আশা করেনি। কোনোদিন খিস্তি করব না, এমন প্রতিজ্ঞা সে কিভাবে করবে? বিলু কোয়াদের সঙ্গে কথা বলতে গেলেই ওগুলো আপনা থেকে জিভে চলে আসে। তাছাড়া ওরা যখন খিস্তি দিয়ে কথা বলবে তখন চুপ করে থাকা যায় না। সে একটু ভেবে নিয়ে মাধবীলতাকে বলল, চেষ্টা করব। হুম, ওরকম ঘোরানো কথা আমি শুনতে চাই না, তোকে স্পষ্ট বলতে হবে। অর্ক অসহায় চোখে মায়ের দিকে তাকালো। এখন একা শুতে ভয় করছিল, এটা ঠিক, কিন্তু মা তার পাশ থেকে উঠে যাক এটা সে কিছুতেই চাচ্ছিল না। ও যদি প্রতিজ্ঞা করার পরেও ভুল করে বসে। তৎক্ষণাৎ ওর চোখে 3 বুড়ির নৃত্য দৃশ্যটা ভেসে এলো।
শিউরে উঠে অর্ক চোখ বন্ধ করল। তারপর মাধবীলতার শরীরে মুখ রেখে বলল, আমি জেনে শুনে আর খারাপ কথা বলবো না মা। নিজের বালিশ অর্কর পাশে রেখে শুয়েছিল মাধবীলতা। খাটের ওপরে অনিমেষ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আজকাল ঘুমালেই নাক ডাকে অনিমেষ। শুধু সেই শব্দে ফের ঘুম আসছিল না তা নয়, মাধবীলতা আর একটা নতুন জিনিস আবিষ্কার করল। অর্ক সামান্য বড় হবার পর থেকেই একা শোয়া অভ্যাস হয়ে গিয়েছে। চোখের সামনে ছেলেটাকে বড় হতে দেখেছে সে, কিন্তু এভাবে পাশাপাশি আর শোয়নি। অর্কর শরীর থেকে এক ধরনের পুরুষালী গন্ধ বের হচ্ছে। ছেলেটা তার পেটে হাত রেখে শুয়েছিল। যতটা না ওর ওজন, তার চেয়ে অস্বস্তিতে সে বলেছিল, হাতটা সরা, পেটে লাগছে। অর্ক যেন খানিকটা অনিচ্ছায় হাত সরিয়ে নিয়ে গা ঘেঁষে শুয়েছে এখন। মাধবীলতার হঠাৎ কান্না পেয়ে গেল। যে ছেলেকে সে পেটে ধরেছে, এত কষ্ট করে বড় করেছে, তার পাশেও সে স্বাচ্ছন্দ্যে শুয়ে থাকতে পারছে না কেন? কেন এত অস্বস্তি হচ্ছে? সেটা কি ছেলে একটা আস্ত পুরুষ মানুষ হয়ে গেছে বলে? কথাটা ভাবতে গিয়েই হেসে ফেলল মাধবীলতা নিঃশব্দে। অর্ক যখন শিশু ছিল তখন ওর সামনে জামা কাপড় পাল্টাতে একটুও সংকোচ হতো না তার, কিন্তু এখন তো মরে গেলেও পারবে না। এই শোয়ার অস্বস্তিটা বোধ হয় সেই কারণেই হচ্ছে। মায়ের গা ঘেঁষে শুয়ে অর্ক সেই মিষ্টি গন্ধটাকে টের পেল। কোনো পাউডার সেন্টের গন্ধ নয়। ছেলেবেলায় মায়ের শরীর থেকে অদ্ভুত একটা গন্ধ বেরিয়ে তার নাক জুড়ে থাকত। গন্ধটা ক্রমশ বুক ভরিয়ে দিচ্ছিল তার, কিন্তু চোখ বন্ধ করে পড়ে থেকেও কিছুতেই আর ঘুম আসছিল না তার। হঠাৎ তার মনে হলো স্বপ্নের 3 বুড়িকে সে চিনতে পেরেছে। মিসেস সোমের 3 বান্ধবী নাচছিলেন তখন, তাদের ওই রকমই দেখাচ্ছিল। ওই 3 জনই স্বপ্নে ডাইনি হয়ে গিয়েছে। বুকের ভেতর আবার দমদম করে উঠতেই মাকে ছুঁয়ে সে শান্ত হলো, কিন্তু তখনই শরীর গুলিয়ে উঠল ওর। ওই 3 জন প্রৌঢ়া কি কুৎসিত ভঙ্গিতেই না নাচছিলেন। তাছাড়া ওদের ভাবভঙ্গির মধ্যে কিছু একটা রহস্য ছিল। তাকে গোপনে যেতে বলেছিলেন কেন? গা ঘিন ঘিন ভাবটা বেড়ে গেল অর্কর। এই স্বপ্নটা দেখার পরেই মনে হচ্ছে ওরা তাকে ব্যবহার করতে চায়। এই 3 জন মহিলা মায়ের মতো নয়, এমনকি মিসেস সোমও। তা না হলে অন্ধকার বাড়িতে একা বিছানায় শুয়ে কাঁদছেন, তাও প্রায় বিবস্ত্র হয়ে, অথচ পাশের ঘরে বিলাসম অসুস্থ হয়ে পড়ে আছেন। ওই 3 জন যার বন্ধু, সে কিছুতেই ভালো হতে পারে না। অর্কর মনে হলো সে যেন একটা মুরগি, 3টে শেয়াল তার 3 পাশে বসে আছে। কিছুদিন আগে বিলু একটা সিনেমার গল্প বলেছিল, সেটা এরকম। বুড়ি মেয়েরা নাকি অল্প বয়সী ছেলেদের খেয়ে ছুঁড়ে ফেলে দেয় এক সময়। ব্যাপারটা যত ভাবছিল তত গা বমি ভাবটা বাড়ছিল। তারপর এক সময় আর না পেরে উঠে বসল। মাধবীলতা ছটফটানি টের পাচ্ছিল। ছেলে উঠে বসতেই জিজ্ঞাসা করল, কি হয়েছে? বাইরে যাব। অর্ক চট করে উঠে দরজা খুলে অন্ধকারে বেরিয়ে গেল। মাধবীলতা এরকম আচরণে অবাক হয়ে তাড়াতাড়ি কাপড় সামলে নিয়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে, এবং তখনই সে বমির শব্দ শুনতে পেল। অনুদের বাড়ি পেরিয়ে আসতেই দেখতে পেল নর্দমার ধারে দাঁড়িয়ে অর্ক বমি করছে, তবে মুখ থেকে কিছুই বের হচ্ছে না, সামান্য জল ছাড়া। মাধবীলতা দ্রুত এগিয়ে গিয়ে ছেলেকে ধরল। সে এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। স্বপ্ন দেখে ছেলেটা ভয় পেয়ে ওর পাশে শুতে বলল। বেশ আদুরে ভঙ্গিতে শুয়েছিল এতক্ষণ, হঠাৎ এভাবে ছুটে এসে বমি করছে কেন? এবার সামান্য কিছু উঠল। অর্ককে হাঁপাতে দেখে মাধবীলতা জিজ্ঞাসা করল, আর হবে? চোখ বন্ধ অর্কর, মুখটা ওপরে তুলে শেষ পর্যন্ত মাথা নাড়ল। না। মাধবীলতা বলল, ঘরে চল। ওহো, একটু দাঁড়া। কল থেকে অসাড়ে জল পড়ছিল। মাধবীলতা আজালা করে তুলে নিয়ে ছেলের মুখে ঘাড়ে বুলিয়ে দিল, তারপর ধরে নিয়ে এলো ঘরে। অনিমেষ তখনও ঘুমোচ্ছে। ছেলেকে শুইয়ে দিয়ে পাখা নিয়ে এলো মাধবীলতা। মৃদু বাতাস করতেই আবার বমির দমক এলো। মাধবীলতা দ্রুত একটা খালি কৌটো ওর মুখের কাছে নিয়ে ধরতেই সেটা ব্যবহার করলো অর্ক।
মাধবীলতা বুকে পিঠে হাত বুলিয়ে দিতে গিয়ে মনে হলো গাটা গরম। সে অর্কর মুখের ওপর ঝুঁকে বলল, কিছু খেয়েছিলি বাইরে? অর্কর কষ্ট হচ্ছিল খুব। সে মাথা নাড়ল, না। মাধবীলতা উঠে আলো জ্বালালো। তারপর নিজের মনেই বিড়বিড় করল, অসুস্থ শরীর, তবু বেরোনো চাই। কটা দিন ঘরে বসে থাকলে পৃথিবীটা যেন চলছিল না। অর্ক কিছুতেই গা গুলানি ভাবটাকে এড়াতে পারছিল না। চোখ বন্ধ করলেই তিনটি বীভৎস বুড়ি অশ্লীলভাবে নৃত্য শুরু করে দেয় চোখের পাতায়, আর তখনই বমি বমি বোধটা বেড়ে যায় ওর। মাধবীলতা পাশে বসে থাকলো। কেমন লাগছে? বমি পাচ্ছে মা। অর্ক দুহাতে মাধবীলতাকে আঁকড়ে ধরল। মাধবীলতা অসহায় চোখে ছেলের দিকে তাকালো। হঠাৎ অর্ক যেন ছোট্টটি হয়ে গিয়েছে। সেই পুরুষালী গন্ধ এবং শরীরের বাড়বাড়ন্ত নিয়ে আলাদা ব্যাপারটা যেন এখন উধাও। সে ছেলের শরীর হাতের বন্ধনে রেখে বলল, একটু ঘুমোবার চেষ্টা কর বাবা, আমি হাত বুলিয়ে দিচ্ছি। কিন্তু পরক্ষণেই অর্কর শরীরটা আবার কেঁপে উঠল। বমি পাচ্ছে মা। মাধবীলতা কৌটোটা এগিয়ে দিল, কিন্তু কিছুই বের হলো না। এবার প্রচণ্ড ঘাবড়ে গেল মাধবীলতা। অর্কর হাত এবং পা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, অথচ শরীরে উত্তাপ। সে অনিমেষকে ডাকল, শুনছো? এই, একটু উঠবে? অনিমেষ ঘুম ভাঙা মাত্র উত্তেজনাটা ঠাহর করতে পারল না। কটা বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করা মাত্রই মনে হলো মাধবীলতার গলাটা অন্যরকম লাগছে। সে ফ্যাঁসফেঁসে গলায় বলল, কি হয়েছে? ছেলেটা কেমন করছে তুমি দেখো, আমি ডাক্তারকে ডেকে আনি। মাধবীলতা শাড়িটাকে ঠিকঠাক করে নিচ্ছিল। কটা বাজে? জানি না, 2-3 হবে হয়তো। এত রাতে তুমি একা একা বাইরে যাবে? পাগল হয়েছ? কে যাবে? কেন, খোকার কি হয়েছে? বমি করছে বারবার, আর হাত পা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। সে কি? অনিমেষ হাত বাড়িয়ে ক্রাশ টেনে নিল। তোমার যাওয়া ঠিক হবে না, আমি যাচ্ছি। ঠিক কোন জায়গায় বলে দাও। মাধবীলতা চমকে উঠল, তুমি যাবে? পাগল। বোকামি করো না। আমি যখন ট্রাম রাস্তা পর্যন্ত হেঁটে যেতে পারছি, তখন পাড়ার ডাক্তারকে ডেকে আনতে নিশ্চয়ই পারবো। অনিমেষ টলতে টলতে মেঝেতে দাঁড়ালো। অনিমেষের গলায় যে জেদ, তা মাধবীলতাকে দ্বিধায় ফেলল। বলল, তুমি পারবে? কথা বাড়াচ্ছ শুধু শুধু। রাস্তায় এখন গাড়ি নেই, অতএব মুশকিল কি আছে? আমি এখন থাকলে খোকাকে ভালো করে দেখতেও পারবো না, তোমারই থাকা উচিত। বেশ অনিচ্ছাতেই মাধবীলতা ডাক্তারের বাড়িটা বুঝিয়ে দিল অনিমেষকে। দরজা পেরিয়ে বাইরে যাওয়ার মুহূর্তে অনিমেষ শুনল ছেলে ঘরের মধ্যে বলছে, বমি পাচ্ছে মা, বমি পাচ্ছে।